আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ক্যান্টনমেন্টের ভেতরে কি হচ্ছে, কি ঘটতে যাচ্ছে, সেনাবাহিনীর ভেতরে কি হচ্ছে, 22 জন সেনাবাহিনীর অফিসারদেরকে গ্রেফতারি পরোয়ানা, তাদের বিরুদ্ধে চার্জশিট, এইসব সমস্ত কিছু মিলে বাংলাদেশ একটা উত্তাল অবস্থার ভেতরে পতিত হয়েছে। সারাদিনই এই প্রশ্নগুলোর সম্মুখীন হচ্ছি এবং খুব বিনীতভাবেই আমি চুপ থাকার নীতি অবলম্বন করেছি। বিশেষ করে সেনাবাহিনীতে কি হতে যাচ্ছে, মুভমেন্ট হচ্ছে কিনা, সেনাবাহিনীর বিভিন্ন বিষয়ে চুপ থাকাটাই আমার কাছে এই মুহূর্তে শ্রেয়। যা হওয়ার সেটা মানুষ দেখতে পাবে। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর এই ড্রেসের, এই জলপাই ড্রেসের যে জৌলুস ছিল, তাদের যে ব্রাদারহুড ছিল এবং তাদের যে ঐক্য ছিল, এবং একজনকে কিছু বললে 10 জন সেটাকে নিজের ঘাড়ে নেওয়া বলে মনে করত, এবং সেনাবাহিনীর যে ডিগনিটি ছিল, তাদের যে আইন ছিল, নিজস্ব একটা অবস্থান বা চৌহদ্দি বা অ্যাম্বিট ছিল, সেটি ভেঙে পড়েছে, এটি বলা বাহুল্য। শুধু সেনাবাহিনী কেন, বাংলাদেশের জুডিশিয়ারি, বাংলাদেশের এক্সিকিউটিভ, পার্লামেন্ট ডিসলভ হয়েছে, এডুকেশন সিস্টেম, ফাইন্যান্স, মেডিকেল ব্যবস্থা, সর্বোপরি পুরো সামাজিক বন্ধন 5ই অগাস্টের পরে যেভাবে মুখ থুবড়ে পড়েছে, যেভাবে এক ভয়াবহ গৃহযুদ্ধের দিকে আমরা ক্রমাগতভাবে এগিয়ে চলেছি। গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে, আসলে অস্ত্র হাতে গৃহযুদ্ধটাই এখন শুধু বাকি আছে বলে আমার মনে হয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই যে সেনাবাহিনীর অফিসারদেরকে গ্রেফতারি পরোয়ানা, তাদের বিরুদ্ধে চার্জ গঠন ইত্যাদি 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 করা হলো, এই জিনিসগুলো নিয়ে আইনি প্রশ্ন কি? আমি আইনি প্রশ্নের তখনই উত্তর দিতে পারতাম বা উত্তর দিতাম যদি আমি মনে করতাম যে বর্তমান যারা ক্ষমতাসীন তারা বৈধ। তারা যেহেতু অবৈধ, অসাংবিধানিক এবং জোর করে এখানে বসে আছে, ফলে তারা কি করলো না করলো, কি চার্জ গঠন করলো, কি করলো, সেসব নিয়ে আমার একেবারেই মাথা ব্যথা নেই। আমি জানি এটার রেজাল্ট শেষ পর্যন্ত কি হতে পারে এবং আমি সার্টেইন এই ব্যাপারে। কিন্তু আজকে আমি একটা ঘটনা দেখেছি, যেটা দেখে আমি খুব বিস্মিত হয়েছি। সেটি হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটির রাজু ভাস্কর্যের সামনে যেই সেনাবাহিনীর অফিসারদের ফেস্টুন বা প্ল্যাকার্ড বা তাদের ছবি সম্বলিত একটা, অবয়ব সম্বলিত একটা প্ল্যাকার্ড সেখানে দাঁড় করিয়ে জুতাপেটা করা হচ্ছে, তাদেরকে নানান ধরনের ঘৃণা প্রদর্শন করা হচ্ছে, গালিগালাজ করা হচ্ছে, অর্থাৎ অলরেডি তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে। যেই সেনাবাহিনীর অফিসারদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থেকেও থাকে, সেটি হওয়া উচিত ছিল আর্মি অ্যাক্ট 1952-র অধীনে, যেটি সংবিধান সিদ্ধ। সেটি তো করা হয়নি, বরঞ্চ ক্যান্টনমেন্ট থেকে মাত্র 3-4 কিলোমিটার দূরে ঢাকা ইউনিভার্সিটিতে এই অফিসারদেরকে ক্রমাগত অপমান করা হচ্ছে। ক্যান্টনমেন্ট সম্পূর্ণ চুপ, ক্যান্টনমেন্ট কিছুই বলছে না। গতকালকে বা পরশুদিন একটি সংবাদ সম্মেলন দেখতে পেয়েছি সেনাবাহিনীর পক্ষ থেকে। মনে হচ্ছে যে তারা ভয়ে সন্ত্রস্ত, কি করবে বুঝে উঠতে পারছে না। অথচ তাদেরই কয়েক কিলোমিটার দূরে যখন বিচারের আগেই তাদের বিচার হয়ে যায়, সেটি নিয়ে সেনাবাহিনীর কোনো সংবাদ সম্মেলন নেই, কোনো প্রতিবাদ নেই, কোনো ঘৃণা প্রদর্শন নেই। অথচ আমরা জানি বাংলাদেশের সংবিধান কিংবা ইন্টারন্যাশনাল যে কোনো ধরনের লিগ্যাল নর্মসের ভেতরে প্রচলিত কথাটি হচ্ছে প্রিজাম্পশন অফ ইনোসেন্স, নট গিলটি বিফোর দ্য ট্রায়াল। ট্রায়াল শেষ হওয়ার পরে কেউ গিলটি না, এটাই ধরে নেওয়ার কথা বা ধরে নেওয়া উচিত। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে সার্বভৌমত্ব বা দেশের সার্বভৌমত্ব যারা রক্ষা করেছে, দেশের যেই এই অফিসাররা আছে, কৃতি সন্তানরা আছে, তাদেরকে অপমান করছে ঢাকা ইউনিভার্সিটিতে। ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি যেন এখন হয়ে উঠেছে বিভিন্ন মানুষকে অপমান করবার একটি সরাইখানা। যাকে খুশি তাকে সেখানে অপমান করো, গালি দাও। এখানে পড়ালেখার কোনো বালাই নাই, কোনো রিসার্চ নাই, কোনো গ্রুপ স্টাডি নাই, নাথিং। শুধু চা খাও, তর্ক করো, 2 দিন পর পর রাজুতে আসো, গালিগালাজ করো, আন্দোলন করো। এইটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির বর্তমান অবস্থা। আমার কাছে এই জিনিসটা এত বেশি বিস্ময়কর লেগেছে যে সেনাবাহিনীর তরফ থেকে কোনো ধরনের রা নেই, কোনো প্রতিবাদ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন নেই? এই যে সেনাবাহিনীর অফিসারদেরকে এইভাবে ঢাকা ইউনিভার্সিটির ভেতরে এইভাবে অপমান করা হয়েছে, সেনাবাহিনীর ব্রাদারহুডটা কোথায়? আমি যতদূর জানি যে সেনাবাহিনীর যে জুনিয়র অফিসাররা আছে, তারা অনেকটা আগুনের মতো ফুঁসে আছে।
অনেক জেনারেলদের অবস্থাও এমন, অনেক সৈনিকরা ব্যক্তিগতভাবে যোগাযোগ করে এমন সব কথাবার্তা বলেছে যে আমি জানি না যে এই অগ্নিগর্ভ অবস্থা থেকে মুক্তি কি হতে পারে বা ভবিষ্যৎ কি আছে, সেগুলো আমি অদৃষ্টের হাতেই ছেড়ে দিচ্ছি। আমি যেই ব্যাপারটা নিয়ে চিন্তিত সেটি হচ্ছে যে বাংলাদেশের প্রত্যেকটি অর্গানকে যেভাবে সিস্টেমেটিকভাবে এই জামাত শিবির, এই তাজুলের আদালত শেষ করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। ওই 1971 সালে পাকিস্তান যেটা বলেছিল যে তোমাদেরকে দেখে নেব, এই দেখে নিতে তাদের 54 বছর লেগেছে। শিবিরের একটা আস্ত মাংসপিণ্ড তাজুল ইসলাম, যে রাজশাহী ইউনিভার্সিটির একটি মার্ডার কেসের আসামি, সেই ছেলেটিকে দিয়ে এখন ট্রাইব্যুনাল সাজিয়ে এই টিকটিকি, এই তেলাপোকার বাচ্চা এখন সেনাবাহিনীর বিচার করছে। কিন্তু প্রশ্ন উঠছে যে এই তেলাপোকার পেছনের সাহস কারা? এই তেলাপোকার সাহসের জন্য নিশ্চয়ই তার রসদের প্রয়োজন আছে। এই রসদ কোথায়? এই রসদ কি এখানে যে যারা মিয়ানমারে আপনার করিডোর করছে, বন্দরগুলো নিয়ে যাচ্ছে, গ্যাসের ব্লকগুলো নিয়ে যাচ্ছে, সেন্ট মার্টিন নিয়ে যাচ্ছে, বা যাদের কাছে পুরো দেশ বিক্রির চুক্তি করা হয়েছে, সেই আমেরিকা, নাকি অন্য কেউ, নাকি খোদ সেনাপ্রধান নিজেই? আমি জানি না যে সেনাপ্রধানের কোনো ধরনের ইঙ্গিত ছাড়া তাজুলের মতো একটা শিবিরের বাচ্চা সেনাবাহিনীর অফিসারদেরকে চিঠি পাঠাতে পারে, এটা আমি বিশ্বাস করতে চাই না। আমার কথা ভুল প্রমাণিত হলে, ভুল হলে সবচাইতে বেশি যেই মানুষটি খুশি হবে সেটি আমি নিজেই। আমি এটি মানুষকে ভাবতে বলবো যে সেনাবাহিনীকে তাহলে ভেঙে দিতে চাচ্ছে। এই সেনাবাহিনীকে ভেঙে দিয়ে কি উদ্ধার করতে চাচ্ছে? আমাদেরকে কি বাইরের কোনো শত্রু হঠাৎ করে আক্রমণ করবে, এই ধরনের কোনো ফন্দি করা হচ্ছে? নাকি ওয়াকার চরম লেভেলের একজন বোকা, নাকি অসম্ভব বুদ্ধিমান? কোনটা? আমি এই সমস্ত চিন্তার ভার দর্শকদের কাছে ছুড়ে দিতে চাই এবং আরেকবার মনে করিয়ে দিতে চাই যে একজন মানুষের বিচারের আগেই তাকে গিল্টি করে ফেলা হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে, অর্থাৎ সেনাবাহিনীর অফিসারদেরকে অপমানের চূড়ান্ত। কিন্তু সেনাবাহিনী চুপ কেন? এই নীরবতা কি কি বলে দিয়ে যায়? দর্শক ভাবতে থাকুন। 10 দিনের আন্তর্জাতিক সফরে যাচ্ছেন বলে একটা খবর খুব চাউর হয়েছে। এই সফরে সত্যিই তিনি যাচ্ছেন কিনা, গেলে কবে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, এই বিষয়টা নিয়ে সব শেষে 2-4 কথা বলবো। প্রথমে ভারতীয় সেনাকর্তাদের বাংলাদেশ সফরের বিষয়টি নিয়ে বলি। যারা আমার সংবাদ সূত্র নিয়ে সন্দিহান, তাদের সন্দেহ নিরসনের জন্য একটি অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রের বয়ানে খবরটি দেব এখন। নর্থ ইস্ট নিউজের খবরে যাদের বিশ্বাস হচ্ছিল না, তারা নিশ্চয়ই এবারের এই খবরে বিশ্বাস করবেন, কারণ এই খবরটা হচ্ছে সেই নিউজ স্ট্রেট ফ্রম হর্সেস মাউথ বলে একটা কথা আছে না, ইংরেজিতে প্রবাদ, যার বাংলা মানে হলো ঘোড়ার মুখ থেকে খবর নিয়ে আসা, যার অর্থ গুজব বা পরচর্চার মাধ্যমে নয়, বরং একটি নির্ভরযোগ্য এবং কর্তৃত্বপূর্ণ উৎস থেকে আসে যে খবর। এর অর্থ হলো তত্ত্বটি সরাসরি এবং নিশ্চিতভাবে সত্য, কারণ এটি সেই ব্যক্তি বা সংস্থা দ্বারা করা হয়েছে যার বিষয়টি সম্পর্কে ব্যক্তিগত সরাসরি জ্ঞান রয়েছে। তো এইবার সেই জায়গায় আসবো। ভারতীয় মিলিটারি ইন্টেলিজেন্স বিভাগের 4 কর্তার এই সফরের খবর দেখুন বাংলাদেশ সেনার তাদেরই ওয়েবসাইটে। এই খবরটা দেখুন, আমি একেবারে ঘোড়ার মুখের খবর, এবার সেই খবরটা আপনাদেরকে জানাবো। একদম উপরে শিরোনামে লেখা আছে www.bdmilitary.com, অর্থাৎ www.bangladeshmilitary, এই তাদেরই ওয়েবসাইট থেকে। কি হেডিং আছে খবরে দেখে নিন আপনার পর্দায়। বাংলাদেশ মিলিটারি ফোর্সেস, এবং তার নিচে লেখা রয়েছে এটা
তার নিচে হেডলাইনটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি ইন্টেলিজেন্স ভিজিট টু ঢাকা raises concerns and strained bilateral ties। মানে ইন্ডিয়ান আর্মি ইন্টেলিজেন্সের ঢাকা ভিজিট, সেটা বাংলাদেশে সেটা কনসার্ন, লোকের খুব সন্দেহের চোখে দেখছেন। এবং বর্তমান পরিস্থিতিতে এই যে দ্বিপাক্ষিক সম্পর্ক যেখানে অত্যন্ত অবনত হয়েছে, সেই পরিস্থিতিতে এই সম্পর্ক কিভাবে সেখানকার বাংলাদেশ আর্মির সেই ভিজিট তাদেরকে এবং বাংলাদেশে কিভাবে সন্দেহের চোখে দেখা হচ্ছে সেই বিষয়ে খবরটা। তাহলে খবর যে মিথ্যে নয় সেটা দেখলেন। এবার আপনাদেরকে খবরের শুধু একটু অংশ পড়ে দিই। এখানে লেখা আছে, a 4-member team from the Indian Army's military intelligence within bracket MI unit led by Major General Kundan Kumar Singh will arrive in Dhaka for a 2-day visit from 14 to 16 October, a development that has stirred unease and suspicion within Bangladesh defense and diplomatic circles and deteriorating relations with New Delhi। অর্থাৎ কুন্দন কুমার সিং এর নেতৃত্বে 4 সদস্যের যে দলটি 14 থেকে 16 অক্টোবর এখানে বাংলাদেশে আসছেন, এটাতে বাংলাদেশে আনিজ অস্বস্তি তৈরি করেছে এবং সন্দেহ তৈরি করেছে কাদের মধ্যে? বাংলাদেশ ডিফেন্স, বাংলাদেশ সেনার মধ্যে এবং ডিপ্লোম্যাটিক সার্কেলস, কূটনৈতিক যে বিভাগ, কূটনৈতিক যে চক্র আছে তাদের মধ্যে, কূটনৈতিক মহলের মধ্যে। তারপরে কি লিখছে এখানে সেটাও একটু পড়ছি। দিস মার্কস দ্য ফার্স্ট ভিজিট বাই অ্যান ইন্ডিয়ান আর্মি ইন্টেলিজেন্স delegation since the interim government under Professor Mohammad Yunus assured office on 8th August 2024। তার মানে ইউনুস সাহেব এই যে 8ই আগস্ট এই ক্ষমতা গ্রহণের পর এটা হচ্ছে ভারতের প্রথম ইন্ডিয়ান আর্মির এখানে ভারতে তাদের সফর। This visit comes at a time when ties between the two countries are at their lowest ebb in decades. India is preparing to host former Prime Minister Sheikh Hasina, who is accused by এইসব কথাগুলো, অনেক কথা রয়েছে। এরপরে আমি আপনাদের খবর দিয়েছিলাম যে কোথায় এই ভারতের যে 4 সদস্যের যে টিম আসছে সেনার, তারা কি মিটিং করবে সেই মিটিং এর জায়গাটা একটু পড়ে দিই। এখানে বলা হচ্ছে অ্যাকর্ডিং টু ডিফেন্স সোর্সেস। কাদের ডিফেন্স সোর্সেস? বাংলাদেশের, ভারতের ডিফেন্স সোর্সেস নয়, কারণ এটা হচ্ছে বাংলাদেশ মিলিটারি তাদের ওয়েবসাইট। সেখানে কি বলা হচ্ছে? দ্য ভিজিটিং ডেলিগেশন উইল এনগেজ ইন এ সিরিজ অফ ক্লোজ ডোর মিটিং, বন্ধ ঘরের দরজার মধ্যে মিটিং করবেন। কাদের সাথে? উইথ দ্য আর্মড ফোর্সেস ডিভিশন, বাংলাদেশের যে আর্ম ফোর্স তার ডিভিশন, তাদের সাথে কথা বলবেন। ডাইরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই, বাংলাদেশ এয়ারফোর্স, আর্মি এভিয়েশন গ্রুপ মানে বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশ এভিয়েশন গ্রুপ তাদের সাথে, এবং and the 10th ইনফ্যান্ট্রি ডিভিশন হেডকোয়ার্টার্স, 10ম ইনফ্যান্ট্রি যে পদাতিক ডিভিশন তাদের সাথেও কথা বলবে। এবং এইখানটাতেই আবার তারপরে লেখা হচ্ছে দ্য ওয়াইড রেঞ্জিং নেচার অফ দিস মিটিংস, মানে এত বিরাট বিষয় নিয়ে আলোচনা এবং সেটা করবে লেড বাই মিলিটারি ইন্টেলিজেন্স উইং হ্যাজ প্রম্পটেড স্পেকুলেশন ওভার নিউ দিল্লিজ মোটিভস। নয়াদিল্লির কি উদ্দেশ্য সেইটা নিয়ে বাংলাদেশ সেনার মধ্যেও অনেক এই ব্যাপারে তাদের মধ্যে সন্দেহ দানা বেঁধেছে।
particularly as India heads toward national elections in February 2026. 2026 নির্বাচনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে এই যে মিটিংগুলো এগুলোর বিশেষ গুরুত্ব বহন করছে। এরপরে এখানে বলা হয়েছে আরো অনেক কথাই বলা হয়েছে, বড়সড় নোট তারা প্রমাণ দিয়েছেন। তো সেখানটায় বলা হয়েছে যে the Directorate of Military Intelligence serves as the intelligence arm of the Indian Army. Its primary mission is to provide timely, relevant, accurate and synchronized intelligence report to the Army's tactical, operational and strategic needs. অর্থাৎ বলা হচ্ছে যে এই যে আর্মি ইন্টেলিজেন্স টিমটা আসছে, এই মিলিটারি ইন্টেলিজেন্স যে ইউনিট, এদের কাজটা কি? এদের কাজ হচ্ছে অপারেশন মানে রেলিভেন্ট, টাইমলি, সময় মতো, যথোচিত, সঠিক, অ্যাকুরেট এবং সিনক্রোনাইজড ইন্টেলিজেন্স রিপোর্ট, সমস্ত বিষয় মিলিয়ে একসাথে করে সবার সাথে একটা সিনক্রোনাইজড রিপোর্ট আর্মিকে দেয়া। এইবার আর্মিকে দিলে আর্মি কি করে সেই রিপোর্টটা নিয়ে, সেটাও এখানে বলা হয়েছে। কোথায় বলা হয়েছে? বাংলাদেশের ডিফেন্স ওয়েবসাইটে। সেখানে বলা হচ্ছে যে টু দ্য আর্মিজ ট্যাকটিক্যাল অপারেশনের জন্য এবং স্ট্র্যাটেজিক নিড, অর্থাৎ আর্মি কিভাবে এগোবে, কি করবে, স্ট্র্যাটেজি কি হবে, এই সব ব্যাপারে যাতে আর্মি একটা নিতে পারে, একটা স্ট্র্যাটেজি নিতে পারে, তার জন্যই এই রিপোর্টটা দেওয়া হয়। এরপরে আরো অনেক কথা বলা হয়েছে। এর মধ্যে যে কথাটা আমি কাল বলেছিলাম, এটা কোনো মিলিটারি টু মিলিটারি, এটা রুটিন এনগেজমেন্ট নয়। অর্থাৎ হাসিনার আমলে হতো এই রকম যাওয়া আসা, মিটিং ইত্যাদি, সেটাই এবার হচ্ছে, এমন কোনো ব্যাপার নয়। এখানে বলা হয়েছে, দেখুন, দিস ইজ নট এ রুটিন মিলিটারি টু মিলিটারি এনগেজমেন্ট হোয়েন এ মিলিটারি ইন্টেলিজেন্স ডেলিগেশন সিক্স অ্যাক্সেস to multiple operational and intelligence units, it inevitably raises questions about intent. A senior Bangladeshi defense official told bdmilitary.com on condition of anonymity. মানে বাংলাদেশ সেনাবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা তিনি বলেছেন যে এই যে ভারতের সেনাবাহিনী সেখানে আসছে, মিটিং করছে, এটা কখনোই কোনো রুটিন কোনো সফর নয়। এবং এটা তিনি আরো বলছেন, এটা আমাদের অর্থাৎ বাংলাদেশের সেনাবাহিনীর তাদের মনে প্রশ্ন তুলছে ভারতের কি মনোভাব, সেই মনোভাবটা কেন আসছে। এইটা আমি কি এর বাইরে কিছু বলেছিলাম গতকাল? বরং আমি অনেক কম কথাই বলেছিলাম গতকাল। আরো দেখুন, আরো আছে এখানে বলছে, ডিপ্লোম্যাটিক অ্যানালিস্ট সাজেস্ট দ্যাট ইন্ডিয়াস রিনিউড আউটরিচ রিফ্লেক্টস আনইজ ওভার বাংলাদেশের ইনক্রিজিংলি ইন্ডিপেন্ডেন্ট ফরেন অ্যান্ড ডিফেন্স পলিসি। মানে ভারতের থেকে সরে গিয়ে নিজেদের মতো করে যে এখন পররাষ্ট্র নীতি তৈরি করছে বাংলাদেশ, এটা হচ্ছে সেই বাংলাদেশের সেই চেষ্টার এটা একটা ব্যাঘাত ঘটাবে। আরো বলছে শেষ দিকে যে ইকোয়িং দ্য সেন্টিমেন্ট ফরেন অ্যাডভাইজার তৌহিদ হোসেন স্টেটেড আর্লিয়ার দিস উইক দ্যাট বাংলাদেশ ইলেকশনস আর নট ইন্ডিয়াস বিজনেস। বাংলাদেশ, তৌহিদ হোসেন বলেছিলেন বাংলাদেশ ইলেকশন ইন্ডিয়ার বিজনেস নয়, ইন্ডিয়ার দেখার কথা নয়। বাংলাদেশ ইলেকশন আমেরিকার দেখার কথা, বাংলাদেশ ইলেকশন অন্য দেশের ইউরোপের দেশগুলোর দেখার কথা। এমনকি আমাদের এশিয়ার মধ্যে জাপান ইত্যাদি এরা বলছে বাংলাদেশ ইলেকশন, সবাই মাথা ঘামাবে। অস্ট্রেলিয়া বলছে বাংলাদেশে ইনক্লুসিভ ইলেকশন চাই আওয়ামী লীগকে নিয়ে, জাপান বলছে ইনক্লুসিভ ইলেকশন চাই আওয়ামী লীগকে নিয়ে। আজকাল জাতিসংঘ বলছে এক্সক্লুসিভ ইলেকশন চাই
আওয়ামী লীগকে নিয়ে, কিন্তু ভারত বললে অসুবিধে। সবাই বলতে পারবে ভারত বললে অসুবিধে। কে বলেছেন এটা? তৌহিদ হোসেন, পররাষ্ট্র উপদেষ্টা। এইবার দেখুন শেষ দিকে বড় বড় বলেছি আমি, অনেকটাই বড়, তা আমি শেষের কথাগুলো কিছু পড়ছি। Neither the Armed Forces Division nor the Indian High Commission in Dhaka has issued any official statement regarding the visit. অর্থাৎ বলছে যে বাংলাদেশের যে আর্ম ডিভিশন এবং ভারতীয় হাই কমিশন ঢাকার, তারা এই ব্যাপারে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট তারা এখনো জারি করেনি এই ভিজিট নিয়ে, রিগার্ডিং দিস ভিজিট। However, security officials confirmed that engagements will be limited to professional exchange. অর্থাৎ মেনে নিলেন যে এই মিটিং হবে, প্রফেশনাল এক্সচেঞ্জ হবে। তো এক্সচেঞ্জ করার জন্য তো তারা আসছে। For now, the visit by Major General Singh's military intelligence team is being viewed with suspicion as an attempt by New Delhi to regain lost strategic footing at a time when Bangladesh is asserting its sovereignty more clearly than even before. মানে বাংলাদেশ যখন তাদের সার্বভৌমত্ব আরো গভীরভাবে, আরো বড়ভাবে প্রকাশ করার চেষ্টা করছে, যদিও সেই চেষ্টাটা কি? পাকিস্তানের পকেটে ঢুকে যাওয়া, আমেরিকার পকেটে ঢুকে যাওয়া, হিউম্যান করিডোর আমেরিকাকে দিয়ে দেয়া, চট্টগ্রাম বন্দর আমেরিকার হাতে তুলে দেয়া এবং সেন্ট মার্টিনস আইল্যান্ড দেয়া। এবং আপনারা জানেন যে ট্রেসি অ্যান্ড জ্যাকবসন তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে বাংলাদেশের উপদেষ্টারা কে কোন কাজ করবে সেই নির্দেশ দিচ্ছেন। তো এটা হচ্ছে তাদের সার্বভৌমত্ব, তাদের ভাষায়। এখানে এই কথাগুলো কে বলছে? বাংলাদেশ ডিফেন্স, যে বাংলাদেশ ডিফেন্সের মিলিটারি ফোর্সেস, তাদের যে ওয়েবসাইট। এই হচ্ছে গল্পটা। তাহলে কি এবার বোঝাতে পারলাম যে কালকে আমি কোনো মিথ্যে কথা, গুজব বা জল্পনা এগুলো দিইনি? এগুলো কি বোঝাতে পারলাম? যদি পেরে থাকি তাহলে এইবার বলবেন, এইবার মেনে নেবেন যে ক্যালকাটা ডায়ালগস কোনোদিন গুজব দেয় না। ক্যালকাটা ডায়ালগস হয়, অনেকেই লিখেছেন, আপনি তো এতদিন ধরে বলছেন কোনোটাই মেলে না। কার কথা মিলেছে বলুন আপনারা, কার কথা মিলেছে? কোন সংবাদ মাধ্যম, সব সংবাদ মাধ্যম তারা খবর দেয়, তারা দেশ চালায় না। দেশ যারা চালান তাদের নিজস্ব রাস্তায় তারা যান। এইবার এই প্রসঙ্গটা তাহলে এখানে ইতি টানছি নাকি? আর কি কেউ বলবেন যে ক্যালকাটা ডায়ালগসের মনোজ দাস তিনি গুজব চালু করেন, গুজব জারি করেন, তিনি এটা বলবেন কেউ? এইবার আসি শেখ হাসিনার 10 দিনের সফর নিয়ে। দেখুন, শেখ হাসিনার 10 দিনের সফর এই মুহূর্তে এর কোনো জায়গা থেকে, যেমন কি নির্ভরযোগ্য সূত্র থেকে এর কোনো রকম খবর কিন্তু নেই। কোন নির্ভরযোগ্য ওই হুইসপারিং আছে, যারা এই খবর দিচ্ছেন তারা জানেন কোত্থেকে খবর পেয়েছেন, সে খবরের সূত্র আমি জানতে চাইব না। কিন্তু অন্তত অনেক চেষ্টা করেও কোনো কিছু খবর পাওয়া যায়নি। এবং 10 দিনের সফর হাসিনা যাচ্ছেন, এটা আজ থেকে 3-4 দিন আগে বেশ কিছু ইউটিউবার এই খবরটা ছেড়েছেন বাজারে। কিন্তু আজ অবধি কবে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, কোন কোন দেশে যাচ্ছেন, তার কোনো হিসাব নেই। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে যে বিশৃঙ্খলা বলবো, যে বিক্ষোভ ইত্যাদি তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে বাংলাদেশ ভারতের সাথে, বাংলাদেশের শেখ হাসিনা সরকার এবং ভারত সরকারের মধ্যে নিয়মিত বার্তালাপ হচ্ছে, কখন কোন মুহূর্তে কি করা যাবে, কি স্টেপ নেওয়া যাবে। সেদিন আমি বলেছিলাম, গত শনিবার আমি যে ইউটিউবে প্রতিবেদনটা দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে বাংলাদেশের শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের অজিত ডোভাল ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এবং ফরেন মিনিস্টার এস জয়শঙ্করের মিটিং হয়েছে হাসিনার দিল্লিতে যেখানে থাকেন সেইখানটাতে। এবং সেই মিটিং এর পরে কিন্তু ঠিক হয়েছে
ভারত এবার নামতে শুরু করেছে, নামবে। এবং সেটা শেখ হাসিনা বলেছেন ভারতের নামার জন্যে। তিনিও বলেছেন ভারত তাকে বুঝিয়েছে যে আর না নামলে দেরি হয়ে যাবে, এবং তার জন্য কুন্দন কুমার সিং এর নেতৃত্বে এরা এসছে। কেন এসছে সেটা তো আমি গতকাল বলেছি, আর আজকে আপনাদের সামনে পড়ে শোনালাম যে বাংলাদেশের মিলিটারি ফোর্সেস এর যে ওয়েবসাইট, সেখানে কি বলা হয়েছে। সুতরাং এটা নিশ্চিত জেনে নিন, 10 দিনের সফরে এই মুহূর্তে শেখ হাসিনা ভারত ছেড়ে অন্য কোনো দেশে যাচ্ছেন না, কোনো আন্তর্জাতিক সফরে তিনি যাচ্ছেন না। কেন যাচ্ছেন না সে কারণটা বললাম, আর কিছু আছে ডকুমেন্টসের নানা রকম ব্যাপার আছে, তো যাচ্ছেন না, এটাই এখন ঠিক। এটা নিয়ে পরবর্তী সময় অন্য আরেকটি ভিডিও প্রতিবেদন করার ইচ্ছা থাকলো।